আগরতলাতে এলেন, আবার সেই সংগ্রাম শুরু হলো। তখন তো কলকাতা থাকাকালীন আপনি বিভিন্ন স্কুল পত্রিকাতে লিখতেন, ওইখানে লোকাল পত্রিকাতে কিছু লিখতাম। ওখানে আগরতলায় এসে কিভাবে? আগরতলায় কি গান তো খুব পছন্দ করতাম তো, আর কলকাতার সব শিল্পীদের আমি দেখেছি, অনুষ্ঠান শুনেছি, এটি আমার অনুপ্রেরণা করে দিয়েছে। আপনি তো কর্মসূত্রে ত্রিপুরা থাকতেন। কর্মসূত্রে কি ঠিক প্রশ্ন করেছেন। এই গান আমি আমার মনে আছে, হেমন্ত মুখার্জি আমার একটা পুজোর সময় গান বেরিয়েছিল, যতই পারি দুঃখ দেমা। কোথা থেকে বেরিয়েছিল? না আমি বলছি 77 সালে গানটা বেরিয়েছিল। 77 সালে ওইটা হলো, ধনঞ্জয় ভট্টাচার্য ওই গানটা করলেন, তারপরে তার সুরে। এবং তখন আমাকে বলেছে যেতে, তখন এত গরিব, যা প্লেন ফেয়ার 125 টাকা, ওই গানটা দিয়ে পাবো হয়তো 50 টাকা, কিন্তু এটা পুজোর গানের বইতে নাম উঠবে, এটা আনন্দে এই চলে গেলাম। তখন চলে গেলাম, গিয়ে যখন গেছি তখন সেদিন একটা আসল যেদিনে চুক্তিতে সই করতে হয় সেই দিনটা উনি তারিখ দিয়ে দিয়েছেন। তখন প্লেনের টিকিট এত পাওয়া যেত না, অনেক দিন অসুবিধা হতো। তা আমি তো সেই দিনে যেতে পারি, পরে আমি ট্রাঙ্কর করে বললাম, টেলিগ্রাম করে দিলাম যে আমি ওই তারিখে আসা হচ্ছে না, 2 দিন পরে আসবো। 2 দিন পরে গেলাম, তখন সেদিন স্টুডিওর মধ্যে একটা গীতি আলেখ্য রেকর্ডিং হচ্ছিল, পদ্মা নদীর মাঝি, এটা লং প্লে রেকর্ড হবে, সব শিল্পীরা আছেন। তখন যখন ধনঞ্জয়দাকে প্রণাম করতে গেছি, উনি হেমন্ত মুখার্জিকে ওইখানে আগে প্রণাম করো, হেমন্ত দা এই যে এইবারে এর গান করছি। হেমন্ত পরে তোমার বাড়ি কোথায়? তো বললাম আগরতলা। তো উনি আগরতলা কে আগরপাড়া শুনেছেন, কেন আগরপাড়াতে কাছাকাছি আছো? বললাম না, এটা আগরতলাই। তাহলে তুমি গীতিকার কি করে হবে? আমার যখনই দরকার পড়বে তখন আমি ডাকেই করতে হয়, চাকরি করি ওখানে, এই ব্যাপার এই সমস্ত এটা হয়ও না, এই করে বলেছে এই কথাটা। তারপর তো চুক্তি সই করে চলে এলাম। তারপর তো শিল্পীদের সাথে অনেক পরিচয় হয়েছে। আর একটা জিনিস হচ্ছে, আমার কৃতিত্ব হচ্ছে ভাগ্য ভালো। কৃতিত্ব যতটা আছে তার চেয়ে বেশি নাম আমার, এটা আমার ভাগ্য বেশি। কারণ আমার সঙ্গে যে কোনো শিল্পীর দেখা হলে তারা আমাকে পছন্দ করে ফেলে, কেন যে করে তা জানি না। এই যে পিন্টু ভট্টাচার্য ছিল, আমার বন্ধু হয়ে গেল। হৈমন্তী শুক্লা একবার বন্ধু হয়ে গেল। ধনঞ্জয় ভট্টাচার্যের মতো শিল্পী, তখনের দিনের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন শিল্পীর নাম ছিল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে জগন্নাথ মিত্র হলো ব্রহ্মা, বিষ্ণু হলো হেমন্ত মুখোপাধ্যায়, আর মহেশ্বর হলো ধনঞ্জয় ভট্টাচার্য। এইসব শিল্পীর সাথে আমার পরিচয় হয়ে সুযোগ, মানুষের চিন্তাই করতে পারবে না কি পরিচয় হয়েছে। পুজো সংখ্যাটা বেরিয়েছিল কলকাতা থেকে। হ্যাঁ, পুজো গান তো রেকর্ড বেরোতো, সব কলকাতা থেকে বেরোতো। এই কানেকশনটা আপনার কিভাবে হয়েছে, যোগাযোগটা? আর গানের সঙ্গে আমার ইচ্ছে তো লেখা তো চলে যাচ্ছে, আজই ডাকে পাঠিয়ে দিই, গান রেকর্ড হয়ে যায়। আমার তো অমর পালের গান আছে 14 খানা গান। না ওইটা তো হ্যাঁ, না আমি বলতেছি আপনি একদিকে তো এখানে চাকরি করতেন, এরপর ত্রিপুরা পত্র পত্রিকা। শুধু কথা হচ্ছে কি জানেন তো, আমার চাকরি জীবনটা এমন ছিল যাতে আমি বাংলা ইংরেজি পড়াতাম, সাহিত্যের সঙ্গে যুক্ত, বিজ্ঞানের সঙ্গে যুক্ত না তো, তারা লিখতেই পারে, সাহিত্য লিখতেই পারে। আবার এই পেশাটা আমাকে সাহায্য করেছে গান লিখতে। ডাকে পাঠিয়ে দিত, গান ডাকে পৌঁছে যেত, 2 দিনে পৌঁছে যেত গান, সে রেকর্ডিং হয়ে যেত। আর পুজোর আগেই আমাকে বলতো কারা কারা আমার গান করতে চায়, তারা আমাকে বলতো, আমি সেভাবে লিখতাম। এটা কোনো কঠিন হয়নি। না কঠিন তো হয়নি, কিন্তু আপনার শুরুবাতটা কিভাবে হয়েছে, আপনার শুরুটা কিভাবে হয়েছে লেখালেখি? এবং লেখালেখি তো আপনাকে আগেই বলেছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধরা আমাকে পথ করে দিয়েছে। এত বেশি প্রচার, ঘরে ঘরে রেকর্ড। না এটা তো ঠিক আছে, এটা তো মুক্তিযুদ্ধের হিট হওয়ার পরের ঘটনা, কিন্তু তার আগেও তো আপনাদের প্রিপারেশন। তার আগে কিছু ছিল না, এমন মোটামুটি লিখতাম, তখন কিছু না। এই 71 সালে আমার হয়ে গেল, পরবর্তীকালে হয়েছে কি গান লিখছে ভাবনার, যে ধরুন ভক্তিমূলক গান, ভক্তির ভাবনা থেকে আসবে, নিজেরই উদ্যোগ হবে, এটা কিছু না। মা শারদার নিয়ে গান লিখতে হবে, মা শারদার সম্পর্কে পড়াশোনা করে করছে, এই তো আর কি। একটা ভাবনা, একটা প্রেমের ভাবনা, একটা ভক্তির ভাবনা, একটা দেশাত্মবোধের ভাবনা, সে ভাবনা লিখে ফেললাম, লেখা হয়ে গেল।
তা পাঠিয়ে দিতাম। ওরা মনে করে মানে বলা হয় যে গীতি কবিতা নাকি কবি নয়, এটা ভুল। ধরুন রামপ্রসাদ সেন, রামপ্রসাদী গান যেটা, গীতি কবিতা না। লৌকিক ভাবনাটা থাকতে হবে মনের মধ্যে, সমাজ দর্শনটা থাকতে হবে ভিতরে। ঠিক বলে যে মনে হয়েছে যদি আপনার এই লোকসঙ্গীত করেন, এরকম মনে করেন না এত সহজ কাজটা কঠিন। ওর মধ্যে গানের মধ্যে দর্শন থাকতে হবে। ফিলোসফিক্যাল প্রেমের গান তো লিখে ফেলা যায়, চটপট 10 মিনিট একটা হয়ে যাবে। ভক্তিমূলক গান, তারপর দেশাত্মবোধক গান, এগুলো অনেক কঠিন, অনেক তারপরে বিভিন্ন থিম সং যে হয়, থিম সং যেগুলো হয়, যেমন এর নাম কি আমাদের দীপা কর্মকার যখন আগরতলা এলো তার বিশ্ব জয় করে, তখন কিন্তু তাকে সম্বর্ধনা জানাতে বলে একটা অনুষ্ঠান হয়েছিল। তো সেই জন্য থিম সংটা আমি লিখেছিলাম। মূল ভাবনাটা থাকলে তাই হয় আর কি। আপনি তো সেলফ মেড, এখন কথা আপনি নিজের কিভাবে তৈরি করছিলেন? না, কিভাবে বলতে হলো কি জানেন তো, যখন দারিদ্রটা আছে, দারিদ্রের সাথে ফাইট করতে হবে, ফাইট আমি করে গেছি, সেটা ওর হীনমন্যতা বোধ নেই, সৎ ভাবে জীবনযাপন করলে হয়ে যায়, করেছি। আর নিজের একটা অনুসন্ধিৎসু, জানার ইচ্ছে, তারপরে প্রকাশ করার ইচ্ছে, ইচ্ছেটাই বড়। ইচ্ছে যদি থাকে, ভালোবাসা যদি থাকে লেখার প্রতি, তাহলে লেখা আপনি আসবে, লেখা আপনি। একবার একজন শিল্পী আমাকে বললেন যে এমন একটা গান, ফোন করলেন কলকাতাতে, এখান থেকে আগরতলা থেকে, শিবপ্রসাদ ধর তার নাম, আপনি হয়তো নাম শুনেছেন। সে বললো যে সুমনদা, একটা গান তো দরকার, যে গানটার মধ্যে রামকৃষ্ণের কথাও থাকবে, মা শারদাও থাকবে, বিবেকানন্দও থাকবে। এখন 3 জনে রেখে কোনো গান কিন্তু নেই, 3 জনকে মিলিয়ে গান নেই। হয়তো বিবেকানন্দকে নিয়ে আসে, রামকৃষ্ণ শারদা মাকে আছে, কিন্তু আমাকে 3 জনে মিলে গান করতে হবে। জুন মাস হঠাৎ ফোন করেছে, তো কেন ব্যাপার? বললো আগরতলা এরকম এই রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠান আছে, বড় বড় মহারাজরা সব আসবেন, সব অন্য শিল্পীরা আসবেন, আমার একটা দিন। আমার কি হয়ে গেল, আমি গিয়ে, গরমকাল ছিল, তো স্নান করতে ঢুকেছি, বাথরুমে শাওয়ার করেছি। হ্যাঁ, হঠাৎ মাথার মধ্যে ঢুকে গেল শ্রীরামকৃষ্ণ শারদা নরেন ত্রিবেণীর মহাসঙ্গম। প্রথম লাইনটা যে মাথায় ঢুকেছে, সঙ্গে সঙ্গে এটা গিয়ে স্নান বন্ধ করে গিয়ে লাইনটা নোট করেছি আমি, এই সাবজেক্টের উপর হবে। এবং পরে প্রথম মুখটা দিয়ে ওই হয়ে গেল। তারপরে 3 জনের নামে 3টা স্তুতি করলাম, বুঝলে, একটা গান। এই গানটা খুব এখনো রেকর্ড হয়নি, গানটা একটি ছেলে রেকর্ড করবে। কিন্তু মনে জোর করলে হবে না, স্বতঃস্ফূর্তভাবে আসতে হবে, ঠাকুরের প্রতি ভক্তি নিয়ে এটা হতে হবে। তাহলে আমি যতটুকু বুঝতে পারলাম যে যখন আপনি চাকরিতে ঢুকলেন, তো পাশাপাশি তখন লেখা চলতো, আপনার লেখালেখি চলতো? হ্যাঁ, চলতো। আর শুনুন, এই যে সালটা বলতে পারবো না, অন্তত 94-95 হবে। আমাদের তখন ত্রিপুরা আর্টিস্ট ফোরাম একটা ছিল, সেখানে ত্রিপুরা সব শিল্পীরা যুক্ত হয়ে একটা অ্যাসোসিয়েশনের মধ্যে কথা হয়েছিল। সেইবার ঠিক হলো যে দুর্গাপুজোর সময় একটা ক্যাসেট বের করতে হবে, তো সবাই মিলে দায়িত্বটা পড়লো আমার উপরে। আমি তাতে 10টা-12টা গান আমি লিখেছি। সেই গান দেখলে পরে এখন আমারই মনে হয় যে আমি কি লিখেছি, আমি ভাবতেই পারি না। আমি এখন যদি দেওয়া হয় আমাকে এরকম দায়িত্ব, আমি লিখতে পারবো না। এটা মায়ের কৃপায় তো সম্পূর্ণ মনোনিবেশ করেছি, মা দুর্গার স্তুতি করতে নিয়ে সম্পূর্ণ মনোনিবেশ করে এটা করেছি। এটা কিন্তু এইভাবে মানে একদম সম্পূর্ণ নিজেকে যদি নিয়োজিত করা যায় মনে প্রাণে ভক্তিতে, তাহলে এই কাজ। এখনো বলে, সবাই বলে এই গান লিখেছিলেন, সেসব গান কি আর পারবেন? বলে আর পারবো না। আচ্ছা, আপনি তো এমনিতে ব্রাহ্মণ, আপনি কি ত্রস্ত সকালবেলা যেগুলো করতে হয় আমাদের যে হিন্দু রীতি রেওয়াজে, এগুলো আপনি সবসময় মানে? না, কিছু আগে তো কিছু আমি পূজা আর্চা না করলেও আমাকে 2-4টে মন্ত্র বলতে পারে, আমি বলতে পারি। এটা এই কথা, সেইটাকে মন্ত্রের উৎসটা কি, মন্ত্রটা কিভাবে ব্যবহার করে, যেমন ওখানে বলছি আমি, দেবীর
দেবীর বোধন নিয়ে গান আছে, দক্ষিণায়নে জাগো দুর্গা, এই গানটা করেছিল দেবাশিস রেকর্ড করেছিল। মানে দুর্গা মা, এটা তো জানেন আপনি নিশ্চয়ই যে মা দুর্গাকে মানে যে সময়ে মা দুর্গার আশীর্বাদ রামচন্দ্রের দরকার, সেটা কিন্তু তখন কিন্তু দেবতারা ঘুমিয়ে থাকে। উত্তরায়ণ আর দক্ষিণায়ন, উত্তরায়ণ হচ্ছে এই এই এখন যে টাইমটা চলছে উত্তরায়ণ চলছে, বুঝলেন? আর ওই ফেব্রুয়ারি, মোটামুটি ফেব্রুয়ারি মাসের পরে মাঘ মাস শেষ হয়ে গেলেই দক্ষিণায়নে পড়ে যায়। ওই 6 মাস দেবতারা বছরের মধ্যে 6 মাস ঘুমোয়, 6 মাস জেগে থাকে। সেই জন্য গ্রীষ্মকালটা কিন্তু দেবতাদের নিদ্রার সময়, তখন দেবতাকে জাগাতে হবে। এই বোধনের কথাটা হচ্ছে, বোধনের কথা হচ্ছে জাগানো, কিন্তু অসময় জাগাচ্ছি মাকে, তো মার কাছে প্রার্থনা করছি, হ্যাঁ, যে মা গো অসময় তোমাকে আমি জাগালাম, তুমি আমাকে এই বরদান করো। এই হচ্ছে ব্যাপার। দক্ষিণায়নে জাগো দুর্গা, জাগো মহাশক্তি, এই হয় এটা। এইটুকু আমি জানি যে এই সময় দেবতারা ঘুমোয়, এই সময় দেবতারাই। এই জন্যই তো এই আপনার বাসন্তী পুজো এবং দুর্গা পুজো পার্থক্য কিছু নেই, শুধু বোধন আছে, ওইটাতে বোধন নেই, আসলে বাকি মন্ত্র সব এক। আচ্ছা, এটা নিয়ে তো আপনার নিশ্চয় স্টাডি আছে। আমি বলছি কি, তা একটু স্টাডি তো থাকতে হবে এই বিষয়ে, আর যদি না জানি এটা জেনে নিতে হবে। আপনার প্রাত্যহিক জীবনের সাথে কি আপনি তো বাই বর্ণ, আমরা যেটা আমাদের যেটা মানে এখানে চলে, যেটা কাস্ট, যেটা ব্রাহ্মণ, তো সেই হিসাবে ঠাকুরের পুজো অর্চনা সবসময়? না না, ঠাকুরের কিছু পারি না, কিন্তু মানে ইয়ে কি বলে দেবী দুর্গার ধ্যান, দুর্গার ধ্যানটা আমি জানি। আচ্ছা, এগুলো করেন রেগুলার? করেন না, করি না, ধ্যানটাকে আমি জানি। জানি, ধ্যানটা কাজে লাগলো তো আমার গানে। আমি সেটাই বলছি, কারণ আপনি যখন আপনি যেখানে দেখলাম যে অনেকগুলো যে ঈশ্বরকে নিয়ে, মানে আমার দেবী দুর্গা হোক, রাম ঠাকুর হোক, মা শারদা হোক, এই মা এগুলো সমস্ত সব পড়তে হয়েছে। রামকৃষ্ণ, মা শারদা সব পড়তে হয়েছে। রাম ঠাকুরের নিয়ে যে ক্যাসেট করেছি, রাম ঠাকুরের মানে আমার সুযোগও বেশি। আমি যে ফ্ল্যাটে থাকতাম, সেই ফ্ল্যাটের মানে নিচতলায় থাকতেন রাম ঠাকুরের ভাইয়ের নাতনি, হ্যাঁ নাতনি ছিলেন। তো আমি তার থেকে বইপত্র কিছু জোগাড় করলাম। রাম ঠাকুরের ব্যাপারটা বললে তখন গিয়ে প্রচুর পড়তে হয়েছে, অনেক একটা এমএ পরীক্ষা দিতে হয়, এত খাটনি করতে। তারপরে ইয়ে করে ইয়ে করলাম, আর 9টা 10টা গান করেছে। তো সেই গানটা, সেই ক্যাসেটটা আমার খুব ভালো লাগেনি, কারণ সেই গানটা ক্যাসেটটাতে সুর টুর যেটা করেছে সব কলকাতা শিল্পীরাই করেছে, কিন্তু সুরটা আমার পছন্দ হয়নি। এটা এর চেয়ে ভালো এখানকার শিল্পীরা দিয়ে করলে ভালো হয় বলেছে, সেটা অন্যরকম ব্যাপার হয়েছে। এই সময়ের আগরতলা আর আজকের আগরতলা, রাত দিন কি একটা মানে সেই সময়ের আগরতলা মানে একটা গ্রাম, একটা অসপাড়াগা। ওই সময়ের স্মৃতি যদি কিছু শেয়ার করেন। না, কোন সময় বলে না, এটা সময়ের বিবর্তনে এটা এখন শহর হয়ে গেছে। এটা তো মানে হয়েছে, কিন্তু আপনি ছোটবেলা থেকে আগরতলা দেখলেন? ছোটবেলা থেকে আগরতলা আছি। আগরতলা সেখানে কি জানেন, শুনুন, আগরতলা শহর বাদ ছিল মানে 4টে পাড়া, 5টা পাড়া ছিল। এটাকে বলতো পূব পাড়া, না বনমালীপুর, ওই দিকটাকে বলতো পূব পাড়া। এই জায়গায় বলতো উত্তর পশ্চিম পাড়। এখন আমরা আছি তো, আমরা এখানে পশ্চিম পাড় বলতো, তখন এই যে নাম ছিল পূব পাড়ার সঙ্গে পশ্চিম পাড়ার ফুটবল খেলা হতো, এই ব্যাপার। না না, ম্যাগনেট ক্লাবের না, আর আছে মধ্যপাড়া একটা ছিল, এখনো আছে মধ্যপাড়া, মধ্যপাড়া এখনো আছে কেমন, কিন্তু উত্তরপাড়া দক্ষিণ পাড়া কিছু ছিল না, পূব পশ্চিম আর মধ্যটা আছে, এইটুকু শুনেছি, কিন্তু এই নেই। তখন কি কাটা খালটা ছিল? হ্যাঁ, কাটাখালটা কবে তৈরি? এটা মনে হচ্ছে যে 60-এর দশক। না, এখন কোথায় ছিল জানা বলি, এটা গান্ধীঘাট বলেন। হ্যাঁ, গান্ধীঘাট যেখানটা এখন যেখানে বলা হয়, ওইখানে হাওড়া নদী ছিল, ওইখানটার মধ্যে হাওড়া নদী ছিল। ওই খালটা ওই খালের মতো এখন, পরে মানে ব্রিজ করে ঘুরিয়ে দিয়েছে নদীর গতিটা। গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর মানে মূর্তিটা, না না মূর্তিটা না, গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর মানে দেহের দাহ করার পরে পুতাশ্রী, হ্যাঁ অস্থি এবং
কলসে করে সব রাজ্যে গেছে। তখন কিন্তু এই দক্ষিণ ইয়েতে আমরা দেখেছি জল ছিল এখানে। মহাত্মাদের স্মৃতি এখানে আইছে মানে। আচ্ছা, না এখন এই জন্যই মহাত্মা গান্ধীঘাট বলা হয়, কিন্তু গান্ধীঘাটটা সে তখনের দিনে মনে আছে। এটা তো এই আমরা বাচ্চা ছিলাম ছোট, আর মহাত্মা গান্ধী যে মারা গেছে এটা মনে আছে। রেডিও তো থাকতো না সব বাড়িতে, এই মহাত্মা গান্ধীকে খুন করেছে রাত্রিবেলা আমরা শুনতে পেয়েছি। তো মনে হয় পুরনো কথা, পুরনো আগরতলায় কিছুই টের পাবেন না। আর একটা কথা বলছি যে একবার ভূপেন হাজারিকা আগরতলা এসেছিলেন, এটা 1958 সালে আপনার জন্ম হয়নি। 58 সালে জন্ম, তো দুদিনের জন্য অনুষ্ঠান এখানে হতো। ভূপেন হাজারিকা এসেছিলেন, অপরেশ লাহিড়ী মানে বাপি লাহিড়ীর বাবা। হ্যাঁ, তখন তো এতটা নাম ছিল না। না না, নাম ছিল, শুনুন না। আর ইয়েতে মানবেন্দ্র মুখার্জি আর তরুণ বন্দ্যোপাধ্যায়, ইলা বসু, এইসব শিল্পীরা ছিল 58-তে। তখন আর প্রচন্ড নয়। তখন আমি ওই তখন রূপছায়া বলেছে যেখানে হকার্স কর্নার পার হয়ে, হকার্স কর্নারের পূব দিকটা ছিল রূপছায়া সিনেমা হল। ওই সব হলের মধ্যেই ফাংশনটা হতো আর কি। ধরুন 20 বছর বয়স, এরকম যেতাম একটু গান। ওরা যে গান করে, গান দাঁড়িয়ে থাকে, ওই যে গ্রিন রুম তো নেই, দাঁড়িয়ে থাকতাম। আমি রোজ যেতে পরে একদিন ভূপেনদা বলছে যে তুমি এরকম গান ভালো লাগে? ভালো লাগে ভূপেনদা, ভালো লাগে ভূপেনদা বলে ফেলেছি। আচ্ছা তুমি কি টিপুতলা পাত্রকে চেনো? হ্যাঁ চিনি তো। বলে ও আমার বন্ধু ছিল, তুমি একটা কাজ করো, তুমি কি একটা সাইকেল এনে দিতে পারবে আমাকে? আমি বললাম আমার ভালো সাইকেল করে তাই দেবো, আমার তো ভাঙা টাঙা সাইকেল। তা আমি বললাম আমার এক বন্ধুকে, বললাম মুসলিম বন্ধু ছিল, তাকে বললাম তোর সাইকেলটা একটু দিতে পারবি নাকি? বললো তো দিয়ে গেল। ভূপেন হাজারিকা বললো কালকে তুমি এসো। ওই সময় গেলাম, সকালবেলা 9টার সময় গেলাম। গিয়ে উনি হোটেলের পাশেই ছিল, রিচ হোটেল ছিল মনে পড়ে। উনি আমার সঙ্গে সাইকেলে, আমি একটা সাইকেল, ভূপেন হাজারিকা আরেকটা সাইকেল করে টিপুতলা পাত্র বাড়ি হচ্ছে কর্নেল চৌমুনি, কর্নেল চৌমুনি বলছে, সরি, এই কের চৌমুনি, ওইখানে টিপুতলা পাত্র। তার স্ত্রী হলো ইয়েতে তখন বোজ্জং গার্লসে চাকরি করতেন। বেসিক্যালি কি এখানে মানুষ যান, তখন তো মানুষ সবাই চিনতো একবার আর একবার একটু না হলে। তো ভূপেনদার সঙ্গে আমি সাইকেল চালিয়ে চলে গেছি, আমি এক সাইকেলে, ভূপেনদা এক সাইকেল। এই ভূপেনদা তখন এই যে সাইকেল দিয়ে ঘোরা শহরটা, মানে নতুন গ্রামের মতো সস্তা এইসব ছিল। সেই আগরতলার এখন যদি তখনকার দিনে যারা চলে গেছে, 50 বছর আগে যারা চলে গেছে, তারা এখন রাস্তা বের করতে পারবে না। কোনো কোথাও পাই না তো, আগের দৃশ্য কিচ্ছু পাই না, আগেকার দৃশ্য কিচ্ছু পাওয়া যায় না। সেই সময় কিছু মেমোরেবল ঘটনা মেমোরি তো মনে পড়ে, সব মনে পড়ে। বলুন না কিছু খুব, মানে আপনার কাছে। না এ তো মনে পড়ছে সব, রাস্তাঘাট সব। যেমন ধরুন চিলড্রেন পার্কের কোনাটা, ওই কোনাটা, ওই যে একটা এরোপ্লেন থাকতো, মহারাজা গিফট দিয়েছিল ব্রিটিশ সরকার, অরিজিনাল এরোপ্লেন। প্লেন একটা ছিল, প্লেন, যেখানে আপনার মনে পড়ে যে ওখানে তুলসীবতীর বাজার বসতো, বাইরে যে বাজার বসতো, সেখানে প্লেন ছিল। আমি লিখেও ছিলাম এইটা ব্যাপারটা। কিন্তু তখন আর সবগুলো রাস্তায় সব মানে তখনই রাস্তাগুলো সবই নাম হয়ে গেছিল। সেন্ট্রাল রোড মহারাজার করা, আর নীল প্লেটে ইয়ে ছিল এরকম। সময়ের পরিচয়ের ফলে ভূপেনদা একটা ফ্যান ক্লাব হয়েছিল আগরতলাতে না, গুয়াহাটিতে। হ্যাঁ, এই ফ্যান ক্লাবের দেখি আমার চিঠি, মানে ওই ভূপেনদার কাছে চিঠি লিখতাম, চিঠি ওই ইয়েতে ওই ক্লাবের সদস্যরা। একটি মেয়ে আমাকে চিঠি লিখেছিল, মেয়েটির নাম হচ্ছে মৌসুমী চালিহা, আমার এটা মনে পড়ে, মৌসুমী চালিহা। এই তখন থেকে আমার মনে আছে। এরপরে ভূপেনদার সাথে কলকাতার যে গল্ফ ক্লাব রোড, ওইখানে আমার যাতায়াত করছি। লাস্ট দেখেছি রুদালি ছবি যাওয়া হয়, তখন আমি ভূপেনদার সাথে গিয়ে দেখা করেছি। আমি ফ্রিকুয়েন্টলি দেখা হতো, আমি বছরে একবার দুবার দেখা না করে। এত ভালো মানুষ ছিল না কখনো। আচ্ছা, আমার খুব ইন্টারেস্টিং লাগছে, আমি এই ব্যাপারটা জানতামই না। আর কিছু বলুন, মানে ওনার সাথে গান বাজনা নিয়ে এগুলো কথা, গান বাজনা শুধু একটা কথা বলেছিল, রঙ্গিলা বাসিতে কে ডাকে, এই গানটা আমার সুরে করেছে। লতা মঙ্গেশকরের কথা বলতো, লতা মঙ্গেশকর এই গানটা গাইবে, রঙ্গিলা বাসিতে কে ডাকে। এটা ভূপেনদা তৈরি করছে গান। রঙ্গিলা বাসিতে
রঙ্গিলাবাসীতে কে ডাকে দেখবেন আপনি, এটা কে লিখছে? এটা ভূপেন লেখা, আর লেখা আমার নয়। তখন আমার তো 1958 সাল বললাম না, আর 1971 সালে আমি তখন গাড়ির কিছু না। বিশেষ কোনো মেমোরেবল ঘটনা আছে সেই সময়? অতি মেমোরেবল ঘটনা আছে, এই ধরুন আমার একটা পোকার নাম করেছে আমার নাম দিয়ে, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটা নাম করেছে, পোকা আবিষ্কার করেছে, সেইখানে ইয়েরা এই পোকাটা যে তারা নাম করলো, নামকরণটা করেছে আমার নামে, প্ল্যাটিলোমেরাস সুবিমলি। দেখুন, প্ল্যাটিলোমেরাস সুবিমলি আমার নামে নামকরণ করেছিল। 4টে পোকা আবিষ্কার হয়েছিল, নতুন পোকা। শেখ মুজিবুর রহমান, ওনার সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল? হ্যাঁ। এই বিষয়ে কিছু আমাকে বলুন। এটা হচ্ছে একটা অদ্ভুত কোইন্সিডেন্স। শেখ মুজিবুর রহমানকে যেদিন ইনি এলেন, এই ঢাকাতে এলেন পাকিস্তানের জেল থেকে ছাড়া পেয়ে, যেদিন এলেন তার পরের দিনই তার সাথে আমার দেখা হয়েছে।